শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের বেঙ্গলি মেজর সাবজেক্ট রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি তোমাদের বেঙ্গলি মেজর সাবজেক্ট পেপার 1 ইউনিট 2 এ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজ আমি আলোচনা করব আমাদের জাতিসত্তার মূল ভিত্তি অর্থাৎ বাঙালি জাতিসত্তার ইতিহাস নিয়ে। আমরা দেখব যে কিভাবে শশাঙ্ক, পাল ও সেন যুগে এই জাতিসত্তা বিকশিত হয়েছিল এবং পরবর্তীতে তুর্কি আক্রমণের ফলে এর কী ধরনের পরিবর্তন ঘটেছিল। তো ওই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ এই আলোচনাগুলো বাংলা সাবজেক্টটিকে সম্পূর্ণভাবে বোঝার জন্য, অর্থাৎ অনার্সের সাবজেক্ট হিসেবে তোমাদেরকে যেভাবে পড়তে হয় ওই ইনফরমেশানগুলো অবশ্যই তোমরা আমার এই আলোচনা থেকে তোমরা পেয়ে যাবে। এবং এই আলোচনার পর এই ইউনিট থেকে তোমাদের কি কি মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে প্রশ্নগুলো, ওইগুলো আমি হাইলাইট করে দেওয়ার চেষ্টা করব, যার ফলে তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে অনেকটাই সহজ হবে। তো বাঙালি জাতিসত্তার ইতিহাস একদিনে গড়ে ওঠেনি। তো এর পেছনে রয়েছে বহু শতাব্দীব্যাপী রাজনৈতিক, তারপর সামাজিক এবং সাংস্কৃতিক বিবর্তনের একটা দীর্ঘ প্রক্রিয়া আমরা বলতে পারি। তো আমাদের এই জাতিসত্তার সুস্পষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক রূপ প্রথম দেখা যায় কিছু নির্দিষ্ট শাসন আমলে, বিশেষ করে শশাঙ্কের শাসনকালে। বাঙালি জাতিসত্তার প্রথম রাজনৈতিক ঐক্য আনুমানিক সময়টা ছিল 600 থেকে 637 খ্রিস্টাব্দ। ওই সময়ে শশাঙ্কের আগে বাংলায় ছোট ছোট স্বাধীন কিছু রাজ্য দেখা গিয়েছিল এবং বলতে পারি সমগ্র বাংলাটা ছোট ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল, যেমন বঙ্গ সমতট, তারপর পুণ্ডবর্ধন, রাঢ় অঞ্চল, এই রকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল। তো এগুলোর মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। শশাঙ্ক কী করেছেন, তিনি এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে একত্রিত করে বাংলার প্রথম সার্বভৌম শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা আমরা ইতিহাসে কিন্তু পড়েছি। তো তিনি গৌড়ের রাজা হিসেবে পরিচিত হয় এবং তার রাজধানী ছিল, আমরা সবাই জানি, কর্ণ সুবর্ণ, যেটা বর্তমান মুর্শিদাবাদ জেলার রাঙ্গামাটি অঞ্চলে অবস্থিত রয়েছে। তার রাজ্যের বিস্তৃতি ছিল উত্তর ভারত ও উড়িষ্যা পর্যন্ত। শশাঙ্কই প্রথম বাঙালি শাসক যিনি উত্তর ভারতে কনৌজ এবং কামরূপের মতো শক্তিশালী রাজ্যগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়েছিলেন। তিনি ছিলেন শৈব ধর্মাবলম্বী। তার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, তার শাসন আমলে বাংলায় একটি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা এর আগে লক্ষ্য করা ছিল না। তো এটাই ছিল বাঙালি জাতিসত্তার রাজনৈতিক ঐক্যের প্রথম ধাপ আমরা বলতে পারি। তার প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের ধারণা পরবর্তী শতকগুলোতেও বাঙালি রাজাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে, অর্থাৎ পরবর্তী রাজারা তার উৎস নিয়ে, তার অনুপ্রেরণা নিয়ে পরবর্তীতে শাসন করেছেন। আমরা যদি পাল যুগের কথা বলি, যে বাঙালি জাতিসত্তার স্বর্ণযুগ বা সুবর্ণ যুগ হিসেবে এই পাল যুগ পরিচিত এবং আনুমানিক 750 থেকে 1178 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা ছিল। তো শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর বাংলায় ঘোর অরাজকতা, যেটাকে বাংলার মৎস্য ন্যায় হিসেবে আমরা ইতিহাসে পড়েছি, বিরাজ করেছিল। এই পরিস্থিতিতে বাংলার জনগণ গোপালকে রাজা হিসেবে নির্বাচিত করেছিলেন, যা পাল বংশের সূচনা করেছিল। এটি ইতিহাসে একটি বিরল ঘটনা, যেখানে জনগণ নিজেদের শাসক বেছে নিয়েছে। তো পাল রাজারা ছিলেন মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বী, যে তাদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম শুধু বাংলায় নয়, যে সমগ্র উত্তর ভারতে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল। এই সময়ে নালন্দা এবং বিক্রমশিলার মতো মহাবিহারগুলো আন্তর্জাতিক শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিণত হয়, কারণ আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা শুনেছি, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের কথা শুনেছি, ওইগুলো ওই সময়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময়ে চর্যাপদের মতো বাংলা ভাষার আদি নিদর্শনও রচিত হয়েছিল। তোমরা চর্যাপদের কথা শুনেছো, যে বাংলা ভাষার আদি নিদর্শন হিসেবে কিন্তু আমরা চর্যাপদের নামটা উল্লেখ করতে পারি। এটি আমাদের ভাষার প্রাচীনতম প্রমাণ বা আমাদের প্রাচীনতার প্রমাণ হিসেবে এই চর্যাপদের কথা উল্লেখ রয়েছে। তো পাল যুগের শিল্পকলার কথা যদি বলি, এটা ছিল অত্যন্ত উন্নত।
যে ধাতু মূর্তি যেমন ব্রোঞ্জের মূর্তি এবং পোড়ামাটির বিশেষভাবে খুব উল্লেখযোগ্য ছিল। অর্থাৎ ধাতুর মূর্তি এবং পোড়ামাটির মূর্তিগুলো খুব জনপ্রিয় ছিল সেই সময়ে। যে ধীমান এবং তার পুত্র বিতপাল ছিলেন পাল যুগের শ্রেষ্ঠ শিল্পী। এই শিল্পের প্রভাব নেপাল, তিব্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। তো দীর্ঘ প্রায় 400 বছরের শাসনে পালরা বাংলা, বিহার এবং উত্তর ভারতে একটা বিশাল অঞ্চলকে রাজনৈতিক ছাতায় নিয়ে এসেছিল, অর্থাৎ এক ছাতার তলে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। যে এই স্থিতিশীল শাসনামলে বাঙালি জাতিসত্তার সাংস্কৃতিক এবং ভাষাগত ভিত্তি সুদৃঢ় হয়েছিল। তো বাঙালিরা নিজেদের একটা স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিতি লাভ করে কিন্তু ওই সময়ে। আমরা যদি সেন যুগের কথা বলি, ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান এবং সামাজিক বিভাজন এবং ওই সময়টাতে ঘটেছিল। আনুমানিক সময়টা ছিল যে 1097 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো পালদের দুর্বলতার সুযোগ নিয়েই সেন বংশের প্রতিষ্ঠা হয়েছিল। হেমন্ত সেন ক্ষমতা দখল করে নিয়েছিলেন। সেন রাজারা ছিলেন দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আগত এবং তাদের মাতৃভাষা ছিল সংস্কৃত। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। তো সেন রাজারা ছিলেন কঠোর ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী, অর্থাৎ গুড়া ব্রাহ্মণ। তাদের শাসনামলে বাংলায় হিন্দু ধর্মের, বিশেষ করে শৈব এবং বৈষ্ণব ধর্মের পুনরুত্থান ঘটেছিল। এই যুগে সংস্কৃত ভাষা এবং সাহিত্যের চর্চা ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। জয়দেবের নাম তোমরা শুনেছ, যিনি গীত গোবিন্দ রচনা করেছেন, এবং ধুইর পবনদূত আরেকটা বিখ্যাত গ্রন্থ এই সময় শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি ছিল। তো সেন যুগে কলিন্য প্রথার মতো কঠোর জাতিভেদ প্রথার কিন্তু প্রচলন হয়েছিল। তো রাজা বল্লাল সেন কলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বলে ধারণা করা হয় ইতিহাসে, সেটা উল্লেখ রয়েছে। এর ফলে সমাজে ব্রাহ্মণ, কায়স্থ এবং অন্যান্য বর্ণের মধ্যে একটা বিভাজন তীব্র আকার ধারণ করে। তো সেন যুগে বাংলায় একটা স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় ছিল ঠিকই, কিন্তু তাদের কঠোর ব্রাহ্মণ্যবাদী এবং বহিরাগত শাসনের কারণে যে সাধারণত মানুষের সঙ্গে তাদের যে একটা দূরত্ব, এটা তৈরি হয়েছিল। এই সামাজিক বিভাজন পরবর্তীকালে তুর্কি আক্রমণের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার আমরা দেখব তুর্কি আক্রমণের কথা এবং বঙ্গীয় সমাজ সংস্কৃতিতে তার অভিঘাতের কথা, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। যে 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির নাম তোমরা শুনেছ, যিনি নদিয়া আক্রমণের মধ্য দিয়ে বাংলার ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। তো এই আক্রমণটা শুধুমাত্র একটা রাজনৈতিক পরিবর্তনই আনেনি, বরং বাঙালি সমাজ এবং সংস্কৃতিতে একটা গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। তো তুর্কি আক্রমণের ফলে লক্ষণ সেনের যে রাজধানী নদিয়া, সেটা আক্রান্ত হয় এবং তিনি পালিয়ে যান। এর মাধ্যমে প্রায় 600 বছরের প্রাচীন বাঙালি রাজতন্ত্রের অবসান ঘটে এবং বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়। অর্থাৎ সেন বংশের যখন পতন হয়ে যায়, তখনই বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়েছিল। তো তুর্কিরা নদিয়া থেকে রাজধানী গৌড়, যেটা বর্তমানে লখনৌতে অবস্থিত, সেখানে স্থানান্তর করে নিয়েছিল। এর ফলে বাংলার রাজনৈতিক ভূগোল পরিবর্তিত হয়। তুর্কি আক্রমণের ফলে বাংলায় ইসলাম ধর্মের প্রসার ঘটে। তবে এটি শুধুমাত্র তরবারির জুড়েই কিন্তু হয়নি। সুফি সাধক, পীর এবং বিভিন্ন যে দরবেশরা ছিলেন, তাদের মাধ্যমে ইসলামের শান্তির বাণী এবং সাম্যের আদর্শ দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং মানুষের মনে একটা স্থায়ী জায়গা করে নিতে সক্ষম হয়। তো সেন যুগের কঠোর জাতিভেদ প্রথার কারণে হিন্দু সমাজের নিম্নবর্ণের মানুষরা সামাজিকভাবে বঞ্চিত ছিল। তুর্কি শাসকদের শাসনকালে এই বঞ্চিত শ্রেণী ইসলামের সাম্য এবং মানবিকতার আহ্বানে সাড়া দেয়। এর ফলে জাতিভেদ প্রথা দুর্বল হয় এবং ইসলাম ধর্ম গ্রহণকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তো বাংলায় একটা নতুন মুসলিম অভিজাত শ্রেণী এবং একটা মধ্যবিত্ত মুসলিম সমাজের উদ্ভব হয় এর পরিপ্রেক্ষিতে। তো তুর্কি আক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল কী ছিল? গুরুত্বপূর্ণ ফল ছিল হিন্দু মুসলিম সংস্কৃতির মধ্যে এক ধরনের সমন্বয় সাধন করা। এর ফলে সত্যপীর, পীরের দরগা, পাঁচালী গান, এগুলোর মতো সমন্বয় সংস্কৃতি গড়ে উঠতে থাকে। যে এই সমন্বয় সংস্কৃতিগুলো আজও বাংলায় লোকজীবনে কিন্তু বিদ্যমান রয়েছে। ফার্সি ভাষা হিসেবে রাজভাষা তখন স্থান পায়। এর ফলে বাংলা ভাষায় অসংখ্য ফার্সি শব্দ প্রবেশ করতে থাকে। মুসলিম লেখকদের মাধ্যমে বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয় উপাখ্যান, তারপর নবীর জীবনী এবং পীর আউলিয়াদের কাহিনী রচিত হতে থাকে। তো তুর্কি আক্রমণের ফলে নতুন স্থাপত্য শৈলীরও কিন্তু প্রচলন হতে শুরু হয়। যে মসজিদ, সমাধি, এগুলো নির্মাণ শুরু হয়, যা হিন্দু মন্দিরের স্থাপত্য থেকে সম্পূর্ণ একটা ভিন্ন রীতি ছিল এগুলোর।
তো গৌড় পাণ্ডুয়ার স্থাপত্য শৈলী এর প্রকৃষ্ট উদাহরণ তোমরা আজও ইতিহাসে দেখবে। তো শশাঙ্ক পাল এবং সেন যুগে বাঙালি জাতিসত্তার যে রাজনৈতিক, যে সাংস্কৃতিক এবং ভাষাগত ভিত্তি এগুলো রচিত হয়েছিল। তো তুর্কি আক্রমণ এই ধারাকে বাধাগ্রস্ত করেছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাঙালি জাতিসত্তাকে নিশ্চিহ্ন করতে পারেনি, বরং এই আক্রমণ বাংলার সমাজে এক নতুন বিবর্তনের সূচনা করেছিল, যার ফলে হিন্দু এবং মুসলিম সংস্কৃতির সমন্বয়ে একটা সমৃদ্ধ নতুন সংস্কৃতি গড়ে উঠেছিল। এই সমন্বয় সংস্কৃতি আমাদের আজকের বাঙালি জাতিসত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। তো এই ছিল আমাদের ইউনিট 2 এর মূল বিষয়বস্তু। আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা নিতে পেরেছো। এতটুকু ধারণা নিয়ে যখন ইউনিট 2 এর প্রশ্নগুলো তোমরা পড়বে, তাহলে তোমরা মনে রাখতে এবং পরীক্ষার খাতাতে লিখতে তোমাদের সুবিধা হবে। তোমরা যারা যারা স্কুল অফ মেরিটে স্টাডি করছো, অলরেডি এই ইউনিট থেকে কি কি প্রশ্ন পড়তে হবে তোমরা উত্তর সহ পেয়ে গেছো। আর যারা মনে করছো তোমরা আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করবে আমাদের সাথে, ফাইনাল পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র সেগুলো সাজেশন অনুসারে তোমরা পড়বে, তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আমাদের সাথে অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। এখানে তোমাদের প্রত্যেকটা টপিকের উপর তোমাদের কনসেপ্ট দেওয়া হবে, ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সহ দেওয়া হবে, এবং তোমাদের লেখাপড়া সংক্রান্ত যত ধরনের সহযোগিতা আছে সব ধরনের সহযোগিতা আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা নিয়মিত পেয়ে যাবে। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে আমাদের পরবর্তী ইউনিটের আলোচনা নিয়ে।